স্বাগত জানাচ্ছি ডিবিসি খেলার দুনিয়া দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি তাসন নাফি। কিছু সংবাদের বিশ্লেষণে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি। স্বাগত জানাচ্ছি আপনাকে ডিবিসি খেলার দুনিয়া। আপনার সাথে প্রথমে যেতে চাই, বাংলাদেশের এবারের বছরটা টি-20তে বেশ ভালোই কেটেছে, আমরা দেখছিলাম কিছু প্রতিবেদন। তবে টি-20 দিয়ে শুরু করতে চাই। টি-20তে বাংলাদেশের এই পারফরমেন্সটা কেমন দেখলেন? ওভারঅল মিলিয়ে আমরা প্রতিবেদন দেখছিলাম, আপনার কাছে কেমন লেগেছে? আমার কাছে মিশ্র। আপনারা যেটা বললেন যে সফল বছর খুবই ভালো এবং বাংলাদেশ আলটিমেটলি পরিসংখ্যানের দিক থেকে যথেষ্ট ভালো বছর কাটিয়েছে এবং সেগুলোও আপনার ইমপ্রেসিভ যে অ্যাটলিস্ট টি-20তে উন্নতির ছাপটা আমরা দেখতে পেয়েছি। ব্যাটিং স্পেশালি ছক্কার ব্যাপারটা তো আছেই, মানে ছক্কায় আমাদের যে একটা দুর্বলতার জায়গা ছিল সেটা যে স্পষ্ট উন্নতি হয়েছে এটা নিয়ে কোনো ডাউট নেই। ওভারঅল রেজাল্ট পরিসংখ্যানে সবসময় আসলে সব কিছু ফুটে ওঠে না। বাংলাদেশ এই বছর কিন্তু সংযুক্ত আরব আমিরাতের কাছেও হেরেছে, লাস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ দেশের মাটিতে হোয়াইট ওয়াশ হয়েছে। তো সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। ওয়েস্ট ইন্ডিজই বাংলাদেশের মূল প্রতিপক্ষ কিন্তু বিশ্বকাপে, এবং বিশ্বকাপে ফার্স্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এবং ওই ম্যাচে আসলে বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হয়ে যেতে পারে, পরের রাউন্ডে যাবে কি যাবে না। সো এই ব্যাপারগুলোও ছিল। সো যেমন উন্নতির ছাপও ছিল, তেমনি আবার দুশ্চিন্তার ওই ছায়াটাও আছে। বাট আলটিমেটলি ওভারঅল বলবো যে হ্যাঁ ভালো, মানে একটা ধারাবাহিকতা আছে। যখন আপনার একটা ফ্লোতে থাকে, মোমেন্টামটা থাকে, তখন কনফিডেন্সটা থাকে। আশা করি যে এই 2 মাসে সেটা মানে শেষ হয়ে যাবে না বা মিলিয়ে যাবে না, সেই কনফিডেন্সটা থাকবে। বাট এখনও মানে অনেক উন্নতির জায়গা আছে। স্পেশালি আপনার আমি প্রতিবেদন দেখছিলাম যে টপ অর্ডার ব্যাটিং নিয়ে মিডল অর্ডারে কিন্তু বড় দুশ্চিন্তার জায়গা আছে। সেখানে আসলে একটা গ্যাপ আছে আমাদের মিডল অর্ডারে, যেখানে খেলা হচ্ছে তৌহিদ হৃদয়, সাইফ হয়তো এই সিরিজটা 4-এ খেলেছে, তাওহিদ হৃদয় 5-এ খেলেছেন। মানে ওই প্রপার মিডল অর্ডার একটা জায়গায় ঘাটতি আছে। তাওহিদ যদি কোনো কারণে ফর্মে না থাকেন, তিনি কিন্তু সাম্প্রতিক সময় খুব ভালো ফর্মে ছিলেন না এই সিরিজে, তারপরে প্রথম ম্যাচটা রান করলেন। কোনো কারণে তার ইনজুরি হলো বা তিনি ওয়ার্ল্ড কাপে গিয়ে ফেল করছেন, তখন বিকল্প একজনও নাই। যাদেরকে আমরা ট্রাই করেছি গত 1 বছরে, তারা সবাই আসলে ফিনিশার রোল বা ওই জায়গাটায় 6, 7, 8 ওই ধরনের ব্যাটসম্যান, তাদেরকে আমরা মিডল অর্ডারে খেলাচ্ছি। সো প্রপার মিডল অর্ডারে একটা জায়গায় ঘাটতি আছে। আমি আশা করবো যে সেটা ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে ভোগাবে না, বাট ওইটা একটা দুশ্চিন্তার কারণ আছে। কারণ লিটন কুমার দাস বলেছেন মানে তাকে নানা সময় প্রশ্ন হয়েছে গত 1 বছরে এই জায়গাটা নিয়ে। তিনি শেষ পর্যন্ত বলেছেন যে আশা করি ওয়ার্ল্ড কাপে গিয়ে আমরা সেটা ফিল করবো না, বা প্রধান নির্বাচক বলেছেন যে যদি টপ অর্ডাররা ক্যারি করতে থাকেন তাহলে তার ওই অভাবটা বোধ হবে না। আইডিয়ালি সেটাই, কিন্তু আইডিয়াল সিচুয়েশন তো সবসময় হয় না। সো এখানে দুশ্চিন্তার জায়গা আছে। বোলিংয়েও আসলে যদি আপনি দেখেন, যখন প্রপার ব্যাটিং উইকেট বা স্পোর্টিং উইকেট, সেখানে বাংলাদেশ বোলাররা অনেক সময় স্ট্রাগল করেছে। একটু স্টিকি উইকেট, যেখানে বল স্লো একটু টার্ন হচ্ছে বা একটু গ্রিপ করছে, বাংলাদেশের জন্য সবচেয়ে আইডিয়াল উইকেট হলো ওটা, যেখানে একটু বল গ্রিপ করে বা স্টিকি উইকেট। যেখানে একদম ফ্রি ফ্লোয়িং উইকেট, সেখানে কিন্তু বাংলাদেশের পেসাররা বা স্পিনাররাও স্ট্রাগল করেছে। এই সিরিজেও প্রথম 2 ম্যাচে 170, 180 রান আয়ারল্যান্ডে করেছে। সো সেখানে ফ্ল্যাট উইকেটই থাকে ওয়ার্ল্ড কাপে, কিন্তু এরকম চাহিদা মতো উইকেট পাওয়ার সম্ভাবনা খুবই কম। না, চাহিদা মতো ডেফিনেটলি থাকবে না। কলকাতার একটা ব্যাপার হলো, কলকাতায় 2 ধরনের উইকেট আমরা দেখেছি। বাংলাদেশের 3টা ম্যাচ তো কলকাতায়, প্রথম 3টা ম্যাচ। সো সেখানে অনেক সময় ফ্ল্যাট উইকেটও থাকে, অনেক সময় একটু স্টিকি উইকেট থাকে। আমি জানি না যে এবার কোনটা থাকবে। ওয়ার্ল্ড টুর্নামেন্টে নর্মালি খুব ভালো উইকেটই থাকার কথা। সো আমাদেরকে সেটার প্রিপারেশনই মাথায় রাখা উচিত। একটা ভালো ব্যাপার যে বিপিএলের ম্যাচগুলো বেশিরভাগ ম্যাচ সিলেট এবং চিটাগাঙে রেখেছে, এটা ফ্যান্টাস্টিক একটা ডিসিশন হয়েছে, সাধুবাদ জানাতে হবে। আশা করি সেখানে ওই ব্যাটসম্যানদের এবং বোলারদের সবার প্র্যাকটিসটা খুব ভালো হবে। শামীম পাটোয়ারীকে একটা সমালোচনার মধ্যে আবার দলে ডাকা হয়েছে, সেই বিষয় নিয়ে আসলে ক্যাপ্টেন এবং সিলেক্টরের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা গিয়েছিল। গণমাধ্যমে একজন রিপ্লাই দিচ্ছিল, সামনাসামনি হয়তো কথা হচ্ছিল সেটা জানি না। তবে শামীম পাটোয়ারীকে দলে এনে আবার একাদশে খেলালো, তাকে যেহেতু ফর্মহীন বলছিল সিলেক্টর, এই বিষয়গুলো আসলে কীভাবে মূল্যায়ন করবেন? হ্যাঁ, এটা তো একটা বিরাট ব্লান্ডার তারা করেছেন। বাংলাদেশ ক্রিকেটের একটা খণ্ডচিত্র ছিল সেটা আসলে। কারণ হলো যে যেভাবে সমন্বয়হীনতা এবং টানাপোড়েন দেখেছি, এটা আসলে হওয়ার কথা না। মিডিয়ার জন্য ভালো, আমাদের জন্য ভালো, আমরা প্রচুর নিউজ টিউজ করেছি, কিন্তু এটা দলের জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য কখনোই ভালো না। সো এই জিনিসটা প্রকাশ্য হওয়া উচিত হয়নি। যেভাবে হয়েছে, তাদের মধ্যে যে আসলে কমিউনিকেশনের বিরাট ঘাটতি ছিল সেটা পরিষ্কার। শেষ পর্যন্ত সিরিজ শেষে লিটন আবার বলেছেন যে ঠিক আছে, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, তারা খুব সুন্দরভাবে কথা বলে সবগুলো মিটমাট করেছেন। কিন্তু প্রশ্ন তো রয়েই গেছে। এবং শামীমকে যখন আপনি শেষ ম্যাচে নিলেন, লিবু ভাই বলেছিলেন শুরুতে যে 2টো ম্যাচ যদি আমরা জিতে যাই তাহলে তো 3rd ম্যাচে শামীমকে ট্রাই করা যাবে। আমি জীবনে শুনি নাই কোনো সিলেক্টর আসলে এইভাবে বলেন, উইথ অল ডিউ রেসপেক্ট। কোনো দেশের ক্রিকেটে এইভাবে কেউ বলে না। সেটা ভাবনায় থাকতে পারে, আমরা ভাবনায় বলতে পারি, কিন্তু প্রকাশ্যে নর্মালি কেউ এইভাবে বলে না। তারপরে আলটিমেটলি 1-1 ছিল, তারপর শামীমকে নেওয়া হয়েছে। তার মানে ওই যে বিতর্ক, সেটার প্রভাব প্রবলভাবে সেখানে পড়েছে। আমার প্রশ্ন ছিল যে নেওয়া যখন হলো, তখন তাকে খেলানো, মানে ওই প্র্যাকটিসটা করানো উচিত ছিল। বাংলাদেশের সেই সুযোগটা ছিল।
আপনি তো পারভেজকে দেখেছি যে পারভেজ কেমন করতে পারেন, তাই না? সো 4 নম্বরে আমি শামীমকে বাজিয়ে দেখতে পারতাম, যেহেতু আপনার প্রেশার ছিল না, রান টার্গেটটা খুব কম ছিল, 4 নম্বরে শামীমকে খেলিয়ে দেওয়া যেত, তাহলে আসলে নেয়াটা জাস্টিফাইড হতো। এবং তাকে যে ফর্মে ফেরানো দরকার, তাকে কিন্তু বিশ্বকাপে বাংলাদেশের লাগবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। তিনি আসলে ফর্মে নাই যদিও রিসেন্ট টাইমে, কিন্তু ওই জায়গাটায় বাংলাদেশের বিকল্প নাই, মানে তার আশেপাশে কেউ নাই। তিনি যেভাবে খেলতে পারেন বা তার যে একটা ইউএসপি আছে, যার স্পেশালিটি আছে, এটা আসলে বাংলাদেশের মানে দুর্ভাগ্যজনকভাবে আর নাই। তো তাকে বিশ্বকাপে বাংলাদেশে লাগবে, এই জন্যই যেহেতু বিশ্বকাপের আগে শেষ ম্যাচ ছিল, তাকে আমার মনে হয় যে 4 নম্বরে যখন সিচুয়েশনটা এরকম ছিল ট্রাই করা যেত, তিনি আসলে হয়তো ওই ব্যাটিং প্র্যাকটিসটা হতো। আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা আমাদের রয়েছে, তবে একটা বিশেষ বিষয় রয়েছে নারী ক্রিকেট নিয়ে। বেশ অনেকদিন যাবতীয় একটা সমালোচনার মধ্যে রয়েছে নারীরা, এবং যারা ভিকটিম রয়েছে তারা বিভিন্ন ধরনের তার অভিযোগ জানিয়েছে। তবে অভিযোগ জানানোর পরে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কোনো কিছু আমরা দৃশ্যমান দেখিনি। আরেকটা বিষয় হচ্ছে একজনের কথা, যে সজল চৌধুরী, তাকে নিয়ে একটা বড় অভিযোগ ছিল, তার স্ত্রী একটা অভিযোগ, সেই অভিযোগটা যাতে তার পক্ষে যায় সেরকম একটা আবেদন করেছে ক্রিকেট বোর্ডে। এখন ক্রিকেট বোর্ডের অবস্থানটা আসলে আপনি পরিষ্কার কিনা, যে তারা আসলে কাদের হয়ে কাজ করছে বা কাদের পক্ষে কাজ করবে বা কীভাবে কাজ করবে, ভিকটিমের পক্ষেও তারা তেমন একটা দেখা যাচ্ছে না, অথবা তারা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পক্ষে বেশ একটা দেখা যাচ্ছে বা দাঁড়ানো হচ্ছে, তাদেরকে সেভ করা ট্রাই করা হচ্ছে কিনা, আপনার কাছে কি মনে হয়? ডেফিনেটলি এটা নিয়ে কিন্তু আমরা নানা সময় বলেছি। শুরু থেকেই যদি আপনি বিসিবির অবস্থানটা দেখুন, তারা মানে ঠিক আছে তদন্ত কমিটি গঠন করছে কিংবা সামনাসামনি হয়তো বলছে যে হ্যাঁ তারা স্ট্রং অ্যাকশন নেবে, কিন্তু সেটা আমরা কাজে দেখছি না। সজল চৌধুরীর কথাটা এসেছে, দুর্ভাগ্যজনক ব্যাপার হলো যে ফ্যামিলি, এটা আমাদের কালচারেই আসলে পার্ট, যে ফ্যামিলি মেম্বাররা এইসব ক্ষেত্রে ট্রাই করে সেভ করার, যদি সেটা উচিত না। এখন আমি তার ওয়াইফ তিনি কী চেয়েছেন আমি সেটা কিছু বলতে চাই না, কিন্তু বোর্ডের ভেতর থেকেও রক্ষা করার একটা প্রবণতা শুরু থেকে দেখেছি। সজল চৌধুরীর বিরুদ্ধে কিন্তু একটা দুটো না, অসংখ্য অভিযোগ উঠেছে, এবং সেটা খুবই স্পর্শকাতর। এবং আন্ডার 19 তিনি যেহেতু এইজ লেভেলের কাজ করছেন, তো আন্ডার 19 মেয়েরা বা ওই যে যারা আরও ভালনারেবল, যাদের বয়স আরও কম, তো তারা অনেক কিছুই বুঝতে পারেন না এই বাস্তবতা, এবং তারা অনেক ভয়ে থাকেন, শঙ্কার জায়গা থাকে, তাদের নিয়ে অভিযোগ তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে। সেখানে যদি মানে বিসিবি প্রোঅ্যাক্টিভ হয়ে ডিসিশন না নেয়, তাহলে তো আসলে তাদের কাছে ওই যে বার্তাটা যায় না যে হ্যাঁ ঠিক আছে তুমি নির্ভয়ে বলো, সামনে আসো। এটা কিন্তু তাদের ভিতরে চাপা একটা ভয়, শঙ্কা সব কিছু কাজ করছে, আমরা জানি সেটা। সজল চৌধুরীকে এত অভিযোগ ওঠার পর অনেকদিন দলের সঙ্গে রেখে দেওয়া হয়েছিল, একদম যখন বাধ্য হয়েছে, মানে অভিযোগের পাহাড় জমতে জমতে যখন সমালোচনার সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে, তখন তাকে সরানো হয়েছে। কিন্তু ওই শুরুতেই তো সরে, কারণ জিনিসগুলো এত সেন্সিটিভ যে শুরুতেই সরিয়ে দেওয়া উচিত আপনাকে। হ্যাঁ, আমি বলছি না তাকে তুমি ডিসমিস করে দাও একদম, কিন্তু তাকে ওই দায়িত্ব থেকে সরিয়ে রাখো যতক্ষণ পর্যন্ত, যেহেতু অভিযোগ উঠেছে এবং গুরুতর অভিযোগ, যতক্ষণ পর্যন্ত এইটার একটা সুরাহা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে দূরে রাখতে হবে। সেই ব্যাপারগুলো কিন্তু আমরা শুরু থেকে দেখিনি। এবং শুধু সেটা বিসিবির সর্বোচ্চ পর্যায়ে না, আপনার উইমেন্স উইং বলেন বা বিভিন্ন ডিপার্টমেন্টেই কিন্তু অনেকে যারা কাজ করছে ডিপার্টমেন্টের ভিতরে, ম্যানেজারিয়াল রোল বা বিভিন্ন ধরনের ভূমিকা যারা আছেন, তারা বছরের পর বছর ধরে কাজ করছেন, তাদের মধ্যে ডেফিনেটলি একটা সম্পর্ক আছে, তারা চাইবেন একজন আরেকজনকে রক্ষা করতে। সো এইসব জায়গাগুলোতেই বিসিবির উচিত ছিল একটা স্পষ্ট ডিসিশন নেয়। আপনি যদি সজল চৌধুরীকে শুরুতেই আপনি সরিয়ে দিতেন, ইভেন ক্রিকেট বোর্ডের যারা বোর্ড ডিরেক্টরদের বিরুদ্ধেও অভিযোগ কিন্তু আছে। এখন দেখুন এত স্পর্শকাতর অভিযোগ, আমি বলছি না তাদেরকে আপনি দোষী বলে দিন, কিন্তু এই ধরনের অভিযোগগুলো ওঠার পরে তাদেরকে আসলে দায়িত্ব থেকে আপাতত সাময়িকভাবে দূরে রাখা উচিত, এই কারণে যে যদি সব পক্ষ বুঝতে পারে যে না ঠিক আছে একটা ফেয়ার আপনার তদন্ত হবে। শুধুমাত্র কি দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া পর্যন্তই থাকা উচিত কিনা, এরপরেও তো আরও অনেক বিষয় থাকে, সে অভিযোগ তদন্ত করে তার শাস্তির ব্যবস্থা করা, বা এই বিষয়গুলো তো খুব একটা দেখাও যাচ্ছে না। হ্যাঁ, তদন্ত সেটা তো তদন্তের উপর ডিপেন্ড করে, আমি কাউকে এখনো পর্যন্ত দোষী বলতে পারবো না, কিন্তু যখন আমি বলছি যখন এত গুরুতর অভিযোগ ওঠে এবং বারবার উঠছে, বিভিন্ন দিক থেকে উঠছে, তখন তাকে আপনার দায়িত্বে রাখার মানে কোনোভাবেই জাস্টিফাইড না, তাকে আপনার সরিয়ে রাখা উচিত সাময়িকভাবে। তারপরে তদন্তের পর যদি দোষী প্রমাণিত হন, তাহলে তো ডেফিনেটলি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যদি দোষ না হয়, তাহলে তুমি তাকে সসম্মানে একদম ফুলের মালা গলায় দিয়ে ফেরত নিয়ে আসো, কোনো সমস্যা নেই। আপনি শুরু থেকে যদি দেখেন, জাহানারার ঘটনা দিয়েই তো শুরু, যে তিনি শুরুতে মুখ খুলেন। তো জাহানারার এই নিয়ে যে ঘটনা নিয়ে যে তদন্ত কমিটি গঠন করা হলো, জাহানার 15 কার্যদিবস তাদেরকে সময় দেওয়া হয়েছিল, যখন 10-12 কার্যদিবস চলে গেছে তখন পর্যন্ত তারা জাহানারার সঙ্গে যোগাযোগই করেননি। আলটিমেটলি জাহানারা পরে সময় চেয়েছেন, খুবই স্বাভাবিক। এটা যদি শুরু থেকেই হতো তাহলে কিন্তু এই ডিলেটা হতো না, তাই না? যদি আপনার একটা তদন্ত কমিটির প্রথম কাজ তো তার সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল, কিন্তু তারা কিন্তু সেটা 10-12 দিনও করতে পারেননি শুরুতে। মানে এগুলোতেই আসলে সন্দেহটা জাগে যে আসলে সত্যিকার অর্থে যে ফ্রি ফেয়ার একটা তদন্ত সেটা আসলে হবে কি। মানে বিসিবিতে আসলে এখন তদন্তের উপর তদন্ত চলছে, বিপিএল ফিক্সিং, নারী ক্রিকেট, বাংলাদেশ টিমের পারফরমেন্স, অনেক তদন্ত চলছে। তবে আরও আমরা বেশি আলোচনা করবো, তবে একটা বিরতির সময় আছে। দেখছেন টিভিসি খেলার দুনিয়া, নিচ্ছে একটা বিরতির সাথেই থাকুন। স্বাগত আবারও টিভিসি খেলার দুনিয়ায়।
দর্শক, আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি। আমরা নারী ক্রিকেটেই ফিরতে চাই। বাংলাদেশের একটা ট্রেন্ড বা সংস্কৃতি আমরা দেখি যে একটা ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা ইস্যু ক্রিয়েট করা হয়, তবে জাহানারা ইস্যু বা নারী ক্রিকেট ইস্যু এটাকেও কি সেই ধামাচাপা দেওয়ার জায়গায় নিয়ে গেছে কিনা? ডেফিনেটলি, এবং সেটা কিন্তু মানে ধারণা না, সত্যি মানে সেটা বোর্ড কর্তাদেরই একজনকে আমি বলতে শুনেছি যে এই যে যখন ওই বিপিএল এর ফিক্সিংয়ের ইস্যুটা আসবে, যখন 9 জনকে বাদ দেওয়া হবে, তখন দেখবা এই ব্যাপারগুলো আড়াল হয়ে গেছে। সো তারা ভাবে ওইভাবে, হ্যাঁ, যে ঠিক আছে, মানে আসলে ঘটনার তো অভাব নেই বাংলাদেশের ক্রিকেটে। সো এবং প্রত্যেকটা এত বড় বড় ঘটনা, এবং দেখা গেল যে আলটিমেটলি কিন্তু সেটা হয়েছে যখন আপনার এই বিপিএল ফিক্সিং নিয়ে তোলপাড় হলো, আলটিমেটলি নারী ক্রিকেটের ওই কেলেঙ্কারি ব্যাপারটা একটু চাপা পড়ে গেছে। এখন মিডিয়ার তো সবসময় যে একটা ইস্যু নিয়ে লেগে থাকবে সেটাও না, আপনার বাস্তবতা বুঝতে হবে, যেমন প্রত্যেকটাই বড় ইস্যু। তো আলটিমেটলি সেটা হয়, একটা যখন ইস্যু নিয়ে তোলপাড় হয় তখন অন্য ইস্যুটা একটু পেছনের ইস্যুটা একটু আড়ালে পড়ে যায়। কিন্তু দুর্ভাগ্যজনক যদি সেটা হয়, এবং এই ইস্যু যদি বাংলাদেশ বা বিসিবি এখন যদি শেষ করতে না পারে, তাহলে কিন্তু বাংলাদেশের নারী ক্রিকেট আসলে ধ্বংস হয়ে যাবে। আমি মনে করি যে বিসিবি এই ক্ষেত্রে মানে বর্তমান বোর্ডে যারা আছে তাদের চিন্তাভাবনার একটা দীনতা আমি এখানে দেখেছি। দেখুন, এখানে তারা এটা পজিটিভলি নেওয়া উচিত ছিল, পজিটিভলি নেওয়া উচিত ছিল এই সেন্সে যে ঘটনাগুলো বা যে অভিযোগগুলো হয়েছে এটা তো তাদের সময় হয়নি, তাই না, আগের অভিযোগ। সো তাদের এখানে ওই রাগ ঢাক বা লুকোচুরির কিছু নাই, তাদের উচিত ছিল এটাকে পজিটিভলি নেওয়া, এবং এই জিনিসটাকে তাদের একটা সুযোগ ছিল তাদের সামনে, এই জিনিসটাকে যে তারা যদি এটাকে একদম নির্মূল করতে পারে, একদম সমল উৎপাদন করতে পারে, তারা একটা নজির স্থাপন করে যেতে পারতেন ইয়াতে, যদি তারা পজিটিভলি নিতেন এবং সত্যিকার অর্থে ব্যাপারগুলো স্বীকার করতেন, হ্যাঁ ঠিক আছে এরকম হচ্ছে, আমরা এই স্টেপ নিচ্ছি এবং আমরা জিনিসটাকে শেষ করে দিয়ে যাবো, যে বাংলাদেশের নারী ক্রিকেট যাতে একদম ক্লিন হয়ে থাকতে পারে। তাদের সামনে কিন্তু এই সুযোগ ছিল। তাদের তো নিজেদের দিকে দায় নেওয়ার কোনো দরকার নেই, তাদের সময় এটা হয়নি। কিন্তু উল্টো তারা মানে যেভাবে একটু আড়াল করার চেষ্টা করছে, তাতেই আসলে সংশয় বা কেন এটা করছে বলে আপনার কাছে, আপনার দৃষ্টিতে মনে হয় যে নারী ক্রিকেটে যারা ভিকটিম তাদের ব্যাপারে কোনো স্টেপ না নিয়ে বা যাদের অভিযোগ তাদের পাশে না দাঁড়িয়ে এই ধরনের কার্যকলাপ কেন করছে আপনার দৃষ্টিতে কেন মনে হয়? আসলে ধারণা তারা হয়তো মানে ওই যে বিতর্ক এসব আসলে একটু দূরে রাখতে চাইছে। কিন্তু এটা তো মানে আপনার তাদের উচিত যে এই জিনিসগুলোকে আলিঙ্গন করে নেওয়া যায়, ঠিক আছে এরকম হবে। এখন বুলবুল ভাইরা বা তাদের বোর্ডের কিছু স্পেসিফিক গ্রাসরুট লেভেল থেকে শুরু করে স্পেসিফিক কিছু তাদের প্ল্যান আছে, ট্রিপল সেঞ্চুরি প্ল্যান তাদের আছে, খুব ভালো, সেগুলো করতেই হবে, কিন্তু সেগুলো কিন্তু দীর্ঘমেয়াদী ব্যাপার। হ্যাঁ, আর যে ইস্যুগুলো এসেছে আপনি বিপিএল ফিক্সিং বলেন বা নারী কেলেঙ্কারি, এগুলো কিন্তু ইনস্ট্যান্ট আপনার সামনে আছে। সো এগুলোকে আপনি দূরে সরিয়ে ওগুলো করতে পারবেন না, ওগুলো ফল পেতে আপনার একটু সময় লাগবে, সেগুলো করতে হবে ডেফিনেটলি। কিন্তু এগুলো যদি আপনি নির্মূল না করেন বা এগুলো যদি আপনি সত্যিকার অর্থে মোকাবেলা না করেন, তাহলে তো আসলে ওইসব আপনার সামনে আসবে না, ওইসবের ফল আপনি পাবেন না, কারণ এগুলো আপনার ক্রিকেটকে ধ্বংস করে দেবে। এখন দেখুন, কোনো বাবা মা কিন্তু মানে তার সন্তানকে, তার মেয়েকে কি নারী ক্রিকেটে দিতে চাইবে? এখন যদি আপনি এগুলোর একটা ক্লিয়ার কোনো মেসেজ আপনি যদি না দেন, যদি দেখেন যে ভিকটিমদেরকে আপনি এভাবে সেভ করছেন, তাহলে কি তারা মানে সেই সাহসটা পাবেন? আপনি পাবেন, আমি পাবো, আমাদের পরিবারের ফ্যামিলি মেম্বারকে দিতে। সো এই ব্যাপারগুলো তাদের বোঝা উচিত যে তাদের ট্রিপল সেঞ্চুরি, তাদের গ্রাসরুট লেভেল, তাদের ওই জেলা পর্যায়ের এগুলো থাকবে, এগুলো করতেই হবে, ফাইন, এবং এগুলো অনেক সময়ের ব্যাপার। কিন্তু আপনার ইনস্ট্যান্ট যে সামনে এসেছে, এখন আপনাদের বোর্ডের দুর্ভাগ্য যে আপনাদের সামনে পড়ে গেছে, কিন্তু এটাকে আপনারা সুযোগ হিসেবে নিন, যে ঠিক আছে আমরা এই সুযোগটা নিয়ে আমরা এই নজিরটা স্থাপন করে যেতে যাচ্ছি। কি আছে, যারা আছেন, আমি নাম ধরেও বলতে পারি, কিন্তু ঠিক আছে নাম ধরে এখন বলছি না, তাদেরকে আপনি একটু সরিয়ে রাখেন। তারা তো মানে দেশের ক্রিকেটের জন্য অপরিহার্য কেউ নাই, যে তাকে ছাড়া কেউ চলবে না, দেশের ক্রিকেট চলছে তো, এবং আলটিমেটলি বুলবুল ভাই বেশিরভাগ কাজ করেন আমরা যতদূর জানি। সো আপনার আশেপাশে যারা আছেন, যাদেরকে রক্ষা করার জন্য এত কথা চলছে বা তাদের এত সমালোচনা হচ্ছে, তারা কেউই মানে একদম যে তাদেরকে ছাড়া দেশের ক্রিকেট বন্ধ হয়ে যাবে আজকে, সেরকম কেউ নাই। সো কেন আপনি তাদেরকে সেই মানে একটা ওই সেন্স অফ একটা স্যাটিসফ্যাকশন দিবেন যে হ্যাঁ না ঠিক আছে বোর্ড আমার পাশে আছে, এরকম এটা তো দেওয়া উচিত না। আপনার সেটা থাকা উচিত আপনার অ্যাথলেটদের পাশে। তবে নারী ক্রিকেটের পাশাপাশি আপনি আরেকটা বিষয় উল্লেখ করেছেন, বিপিএল এর ফিক্সিং বা বিপিএল নিয়ে অনেক ধরনের সমালোচনা আছে। তবে একটা বিষয় আপনাকে জানতে চাই, বিদেশি ক্রিকেটার, এবার যারা বিদেশি ক্রিকেটার এসেছে বা যাদের নাম নিলামে উঠেছিল, তারা বিপিএল বা একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য কতটুকু যোগ্য মনে হয়েছে, বা যারা আসছে তাদেরকে আপনার কাছে কেমন মনে হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট? এবং সাথে একটু জানতে চাই যে বড় বড় স্টার, অস্ট্রেলিয়া আগে তো দেখেছি আমরা, দক্ষিণ আফ্রিকা, বড় বড় স্টার এখানে খেলতে এসেছে, তারা এখন আসছে না কেন? দেখুন, বড় বড় স্টাররা যারা আছে তাদের এজেন্টদের সঙ্গে যদি আপনি কথা বলেন, দেখবেন যে তারা বলবে রেপুটেশন তাদের কাছে অনেক বড় ম্যাটার করে। অ্যান্ড বিপিএলে একসময় তো আমরা দেখেছি ক্রিস গেইল তো নিয়মিত খেলতেন, সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল তো রেগুলার খেলতেন, ওয়ার্নারকেও দেখেছি। হ্যাঁ, ওয়ার্নার খেলেছেন। ওয়ার্নার, স্টিভ স্মিথের ব্যাপারটা ছিল, তারা তখন যে একটা নিষেধাজ্ঞায় ছিলেন, নিষেধাজ্ঞা থেকে মুক্তি হওয়ার আগে তাদের একটা ম্যাচ প্র্যাকটিসের দরকার ছিল এবং তারা সেই জন্য এসেছিলেন। বাট অন্যান্য যারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যারা সুপারস্টার, তারা তো একসময় রেগুলারই খেলেছেন। কিন্তু এখন কিন্তু টাফ, হ্যাঁ, কারণ ওই যেটা বললাম যে তাদের রেপুটেশন ম্যাটার করে, এবং তারা মানে অন্যান্য লিগের ক্ষেত্রেও তখন দেখে যে হ্যাঁ ওই প্লেয়ার ওই লিগে খেলে,
ঠিক আছে, তাহলে এই লিগে দরকার নেই, যখন একটা রিপোর্টেড লিগ যারা। সো এই ব্যাপারগুলো ম্যাটার করে। বিপিএলের সোনালি সময় 2016, 17, 18 ওই সময়টায় ছিল আর কি, ওই সময়টা আপনার সুপারস্টার সবাই খেলেছে। তারপর আলটিমেটলি ধারাবাহিকতা নষ্ট হয়েছে, কিছু জায়গায় আপনার লিগ কবে হবে না হবে এটার অনিশ্চয়তা ছিল। যেমন রাশিদ খান একসময় তিনি বিগ ব্যাশ বাদ দিয়ে বিপিএল খেলতেন, এখন তিনি আসতেই চান না। তারপরে যেটা হয়েছে যে বিগ ব্যাশে আপনার এই সিজন শেষ হয়ে যাবে, আপনি দেখবেন যে 2 মাসের মধ্যে পরবর্তী সিজনের প্লেয়ারদের, মোস্ট অফ দ্য প্লেয়ার্স বিদেশি প্লেয়ারদের কন্ট্রাক্টেড তারা কিন্তু করে ফেলবে। তো রশিদ খানের ব্যাপারটা এরকম ছিল। রশিদ খান যখন কুমিল্লায় খেলছেন, তিনি কিন্তু আগে কুমিল্লায় যোগাযোগ করতেন, তাদের সেই সম্পর্ক ছিল, হ্যাঁ। কিংবা সুনীল নারায়ণ কুমিল্লায় যোগাযোগ করছেন, কিন্তু তারা তো কোনো গ্যারান্টি দিতে পারছে না, কারণ বিপিএল হবে কি না হবে সেটার কোনো গ্যারান্টি নেই। সো তারা তখন তিনি ওই বিগ ব্যাশে চুক্তি করে ফেলছেন, কারণ তারা তো তাদের নিশ্চয়তা চায়, তাই না? সো এইভাবে ওই রেপুটেশনটা বা বিপিএল নিয়ে যে একটা মানে হাইপটা ছিল সেটা আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়েছে। তো এখন যেটা হয়েছে যে এখন তো শুধু এই ধারাবাহিকতা রক্ষা না, বিপিএল যে এই যে টাকা পয়সার পুরনো ইস্যুগুলো আবার চলে এসেছে গতবার থেকে। আমি শন টেইটের ইন্টারভিউ করছিলাম সেদিন চট্টগ্রামে, তো একদম শেষে একটু মজা করে জিজ্ঞেস করলাম যে ঠিক আছে, বিপিএল নিয়ে শেষ হয়েছিল যে বিপিএলে প্লেয়ারদের পারফরমেন্সে তিনি কতটা খেয়াল রাখবেন। তারপর তাকে বললাম যে বিপিএলের কথা যখন এলোই, গতবারের টাকা কি আপনি পেয়েছেন? তখন বলে যে প্লিজ আমাকে এটাতে কোনো কথাই বলো না, এটাতে কোনো কথাই বলতে চাই না। চট্টগ্রামে ছিলেন? হ্যাঁ, চট্টগ্রামে ছিলেন তিনি, চিরাং কিংসে ছিলেন। আমি এটাতে কোনো কথাই বলতে চাই না, মানে তিনি এতটাই বিরক্ত। সো তিনি মেসেজটা কী দেবেন তার দেশের প্লেয়ারদের কাছে, তাই না? সো এইভাবেই কিন্তু আলটিমেটলি ওই রেপুটেশনগুলো নষ্ট হয়। আপনি দেখেন আলটিমেটলি যে এবার তবুও শ্রীলঙ্কার ওই এলপিএলটা ছিল বাদ হয়েছে বলে কিছু প্লেয়ার আপনি পেয়েছেন, কুসাল মেন্ডিস, দাসুন সানাকা বা পাথুম নিসাঙ্গা, যারা ন্যাশনাল টিমে খেলছেন বা এই লেভেলে। যদি এলপিএল হতো তাহলে কিন্তু আপনি মানে থার্ড গ্রেডও না, ফোর্থ ফিফথ গ্রেডের বিদেশি প্লেয়ার। তাহলে কি বিপিএল এ বিদেশি ক্রিকেটার যারা এরকম ভাবে আসছে, যারা ফিক্সিং করতে পারবে, তাদেরকে কি এখানে চয়েস করা হয় কিনা, এমন একটা বিষয় কিনা? দেখুন, এটা এত স্পর্শকাতর ব্যাপার, সরাসরি বলা কঠিন, কিন্তু আপনি সেই প্রশ্ন তুলতেই পারেন বা সেই সংশয়ের অবকাশ আপনার থাকবে। কারণ এমন সব প্লেয়ারদের আমরা দেখছি যারা নিজ দেশের লিগেই আসলে রেগুলার না। আপনি শুধু বিদেশি প্লেয়ারদের কথা বাদ দিন, বাংলাদেশের এমন কিছু প্লেয়ার আছে, আমি নাম বললে আসলে তাদের দিকে একদম যেহেতু চিহ্নিত হয়ে যায়, আমি সেটা নামটা বলতে চাই না, কিন্তু আপনি দেখবেন যারা ডোমেস্টিক ক্রিকেটে রেগুলার না, ডোমেস্টিক ক্রিকেটেই আপনার কোনো ফরম্যাটেই সেরকম রেগুলার না, সেটা ন্যাশনাল লিগ বলুন, শর্টার ফরম্যাটগুলো বলুন, ঢাকা লিগ বলুন, কোথাও রেগুলার না, এরকম কিছু প্লেয়ার আপনি দেখবেন যে বিপিএলের নিলামে দল পেয়েছেন। অনেকে মানে দলের সঙ্গে রাখা হচ্ছে, সামনেও দেখতে পান এই কয়দিনে সরাসরি চুক্তিতে নেওয়া হবে আর অনেককে, বিপিএল শুরুর পরও নেওয়া হবে বদলি হিসেবে বা বিভিন্নভাবে। সো আপনার তখন প্রশ্ন হবে যে এই প্লেয়ারকে কেন নিচ্ছে? অনেকে ক্রিকেটীয় যুক্তিতে ভাববে, হ্যাঁ, আপনি আমি কিংবা যারা বাইরে দর্শক আছেন তারা বলবে যে এই প্লেয়ারকে কেন দিয়েছে। আমি ফেসবুকে দেখি বিভিন্ন গ্রুপগুলোতে তারা আলোচনা করছে যে এই প্লেয়ারকে কেন নিল, দেশি বিদেশি অনেক প্লেয়ার, কোনো ক্রিকেটীয় যুক্তিতে মেলে না। তখন আপনাকে ভাবতে হবে তাহলে কি, তাহলে কেন, কোন উদ্দেশ্যে নেওয়া এটা তাহলে মেলাতে পারবেন। তাহলে আসলে বিপিএল এর যে বদনাম, বিপিএল এর যে রেপুটেশন, সেটা খুব সহসাই যে এখান থেকে সরে যাবে সেটা আসলে এখন ভাবার কোনো সুযোগই নেই, তাই মনে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একদমই শেষ পর্যায়ে রয়েছে টিভিসি খেলার দুনিয়া আসার জন্য।